সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে 6 জেলায় সেনাবাহিনীর টহল মোতায়েন থাকবে 30 জুন পর্যন্ত। আজ বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। চীনের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার। কুড়িগ্রাম সীমান্তে 10 দিন ধরে আটকে আছে 5 যুবক। নওগাঁ সীমান্ত জুড়ে সতর্ক অবস্থায় বিজিবি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতা ঠেকাতে 6 জেলায় সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। জেলাগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর। আজ সকাল থেকে জেলা শহরগুলোর গুরুত্বপূর্ণ রাস্তায় সেনা সদস্যরা টহলে নামেন। গতকাল সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 30 জুন পর্যন্ত তারা মাঝে থাকবে। আজ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 5 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার। সুযোগ পেলে কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে হোসাইনি দালান ইমামবাড়ায় পরিদর্শনে যান ডিএমপি কমিশনার মসলিউদ্দিন আহমদ। পরিদর্শন শেষে তিনি বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগ সুযোগ পেলে নাশকতা করত, তবে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে সেই পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। এছাড়া পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। তাজিয়া মিছিলে ধারালো বস্তু না আনার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল বা সমাবেশ বা জমায়েত হওয়ার গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে ছিল। তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। তাদের এই পরিকল্পনাকে এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী প্রেস উইং জানিয়েছে, তারেক রহমান দালিয়ানে 2 দিন কর্মব্যস্ত থাকবেন। এরপর তিনি বেইজিং যাবেন। সেখানে তার সফরের মূল কর্মসূচি শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ উড়োজাহাজে স্থানীয় সময় গত রাত 11টা 5 মিনিটে দালিয়ান ঝুশৈজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। লিওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংরি-লাতে নিয়ে যাওয়া হয়। যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশে কন্যা, শিশু ও নারীর প্রতি সহিংসতার পরিসংখ্যান রীতিমতো আঁতকে ওঠার মতো। শুধু মহিলা পরিষদের হিসেবে গত 6 মাসে 1000-এরও বেশি নারী ও কন্যা শিশু বিভিন্ন রকমের সহিংসতার শিকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি, প্রযুক্তির অপব্যবহার এবং মানসিক সমস্যার কারণে সমাজের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাবে অপরাধ প্রবণতা বেড়েছে। একটি ফুটফুটে সুন্দর শিশু, যার হাতে থাকার কথা রঙিন পেন্সিল আর বুক ভরা স্বপ্ন। তারই নিথর রক্তাক্ত শরীর যখন কোনো পুকুরে, ডোবায়, ঝোপে, ঝাড়ে কিংবা ঘরের কোণে পড়ে থাকে, তখন থমকে যায় পুরো দেশের বিবেক। বাংলাদেশে শিশু নির্যাতনের মতো জঘন্য ও পাশবিক ঘটনা যেন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। যখন কোনো একটি নৃশংস ঘটনা ঘটে, তখন কিছুদিন তুমুল শোরগোল হয়, প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু তারপর সব কিছু হারিয়ে যায় কালের গহ্বরে। অপরাধ কি থেমে যায়? পরিসংখ্যান বলছে একেবারেই না। শুধু আসিয়া আর রামিসা নয়, ঘরে কিংবা বাইরে কোথাও যেন নিরাপদ নয় কেউ। লোকচক্ষুর আড়ালে প্রতিদিন বাড়ছে সহিংসতা। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে, দেশে গত 6 মাসেই 1035 জন নারী ও কন্যা শিশু ধর্ষণ ও
ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। আর শুধু মে মাসেই এই নির্মমতার বলি হয়েছেন 250 জন। শুধুমাত্র মানসিক বৈকল্যের জন্যই যে হচ্ছে তা না, এখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত এবং সাথে সাইকোসোশ্যাল মানে মনোসামাজিকের পরিবর্তনের কারণেই আসলে এই সমাজ বিরোধী যে কর্মকাণ্ডগুলোকেও আমরা দেখছি সেগুলো হচ্ছে। দেশে নারী নির্যাতনের মামলাগুলোর অন্যতম প্রধান দুর্বলতা হলো বিচারের দীর্ঘসূত্রতা। একটি মামলার রায় হতে কেটে যায় বছরের পর বছর। লক্ষ লক্ষ মামলার ভিড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই শিশু ধর্ষণ সংক্রান্ত বা ধর্ষণ সংক্রান্ত এগুলো মামলার আলাদা কোনো কোর্টের মাধ্যমে দ্রুত বিচার করার জন্য আগে কোনো প্রক্রিয়া ছিল না। তবে এই সরকারের আমলে এরকম একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল কোর্ট করা হয়েছে, যেটাতে এই শিশু ধর্ষণ সংক্রান্ত বা ধর্ষণ সংক্রান্ত সকল মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরিবার থেকে রাষ্ট্র সকলের সদিচ্ছা প্রয়োজন। আমি আমার বাচ্চাটাকে কি ভ্যালুস দিচ্ছি, কিভাবে তার নিড বা প্রয়োজনগুলো আমি মেটাচ্ছি এবং কিভাবে তার ভালো শুধুমাত্র বুদ্ধির বিকাশ না মনোসামাজিক বিকাশের জন্য আমি কি করছি। সুতরাং প্রথম কাজ হচ্ছে পরিবার থেকে, এরপর হচ্ছে স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে হচ্ছে একটি সুন্দর টিচার স্টুডেন্ট রিলেশনশিপ গড়ে তোলা। একটা সোসাইটিতে আমি যেভাবে মিশবো, আমি কারো বিপদে হচ্ছে সাহায্য করা, কোনো একটা অপরাধ দেখলে আমার সেখানে কি ভূমিকা হবে সেগুলো শিক্ষা। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান আর আইনি বিতর্ক ছাপিয়ে দিন শেষে প্রশ্নটা কিন্তু নৈতিকতার। যে সমাজে একটি শিশু তার পরিবার কিংবা প্রতিবেশীর কাছেও নিরাপদ নয়, সেই সমাজের উন্নয়ন কতটা অর্থবহ তা নিয়ে ভাববার সময় এসেছে। কঠোর আইনের দ্রুত বাস্তবায়ন এবং সামাজিক প্রতিরোধী পারে শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে ফুটওভার ব্রিজে না উঠে অনেকেই রাস্তা পার হন নিচ দিয়ে। তাদের অভিযোগ, হকারদের দৌরাত্ম্য, নোংরা পরিবেশ সহ নানা কারণে ফুটওভার ব্রিজে ওঠেন না তারা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এগুলোকে জনবান্ধব করতে হলে পরিকল্পিতভাবে নির্মাণের পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণের কোনো বিকল্প নেই। নগরবাসীর চলাচলের সুবিধার্থে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে করা হয়েছে ফুটওভার ব্রিজ। এসব ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও যত্রতত্র রাস্তা আর হচ্ছে নগরবাসী। এতে একদিকে যেমন তৈরি হচ্ছে যানজট, অন্যদিকে ঘটছে দুর্ঘটনা। এত ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও কেনই বা ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহা দেখাচ্ছে নগরবাসী? এর পেছনেই বা রয়েছে কী কারণ? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে 2023 সালে 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ফার্মগেটের দৃষ্টিনন্দন এই ফুট ওভার ব্রিজটি। কিন্তু এটি ব্যবহার না করে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রাস্তা পার হচ্ছেন নগরবাসী। ফুটওভার ব্রিজগুলোতে অনেকগুলো দোকানপাট এইসব হয়ে থাকে, এই জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। দেখেন এই যে পুরোটা ব্রিজ জ্যাম দোকানের কারণে, একটা মানুষ হাঁটতে পারে না, গায়ে ধাক্কাধাক্কি লাগে, এই কারণে গ্যাদানের কারণে কি করুন। কাঁচা বাজার ছাড়া কি মেলে না এই ফুট ওভার ব্রিজে? স্যান্ডেল থেকে শুরু করে কানের দুল সবই পাওয়া যায় এখানে, শুধু পথচারীদের চলাচলের জায়গাটাই কম। এত গেল আধুনিক ফুট ওভার ব্রিজের সুযোগ সুবিধার চিত্র। এবার একটু নজর দেয়া যাক তুলনামূলক পুরনো ওভার ব্রিজগুলোর দিকে। 6 ফুট চওড়া রাজধানীর শ্যামলীর শিশু মেলার ফুট ওভার ব্রিজটির 4 ফুটই হকারদের দখলে, বাকি 2 ফুট দিয়ে কোনো মতে চলাচল করে সবাই। আর বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ব্রিজের দীর্ঘ সিঁড়ি বেয়ে ওঠানামা করা কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। উঠতে আমাদের অনেক কষ্ট হয়। ব্রিজটা যদি প্রশস্ত এবং লিফট হইতো, এটা রাস্তা হকারের জন্য আরো বেশি জ্যাম লেগে যায়, আরো এখানে ভয়ও লাগে। কোন সময় পকেট মেরে হাত ঢুকে দিয়ে দেয় ভিড়ের ভিতরে। খালি ওভারব্রিজ করলে তো হবে না, জনগণের তো সুবিধা থাকতে হবে ওঠার নামার জন্য। এটাও প্রস্ত কম, ওটাও প্রস্ত কম, শ্রীগুলো আরো খারাপ, রোগী উঠবে কিভাবে? এছাড়া এই এলাকায় বেশ কয়েকটি নামিদামি হাসপাতাল থাকায় প্রতিদিন বহু রোগীও রাস্তা পারাপার হন এই ব্রিজ দিয়ে। তেমনি একজন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সোহাগ মিয়া একটি দুর্ঘটনায় পায়ের সমস্যা নিয়ে পঙ্গু হাসপাতালে এসেছেন চিকিৎসা সেবা নিতে। বহু কষ্টে পার হয়েছেন এই ফুট ওভার ব্রিজ। যদি লিফট হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। ব্রিজের উপরে যে গ্যাদারিং,
তো হাঁটতে কষ্ট হয়। আসাদ গেটের দিকে একটু এগুলি সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আরেকটি ফুট ওভারব্রিজ। এটির দশা আরও করুন, যেখানে আছে চলন্ত সিঁড়ি যা নষ্ট। এছাড়া সিঁড়ির নিচে আবাসস্থল গড়েছে ছিন্নমূল মানুষ, যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা। গিঞ্জি পরিবেশটার জন্য ওই দিক দিয়ে পার না হয়ে শর্টকাটে পার হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি এইসব কারণে, যে ওভারব্রিজের পরিবেশটা ভালো থাকে না। সব জায়গায় আড্ডা দেয়, এখানে মাদক সেবন করে আর এখানে চিন্তাই করে। রাজধানীর ফুট ওভার ব্রিজগুলোকে পথচারী বান্ধব বলতে নারাজ নগর পরিকল্পনাবিদ আরিফুল ইসলাম। তার মতে শুধু সরকারি অর্থ ব্যয়ের প্রতিযোগিতায় না নেমে পরিকল্পিতভাবে নির্মাণ এবং সঠিক রক্ষণাবেক্ষণের ওপর জোর দিলে সবাই এর সুফল পাবে। অনেক বয়স্ক মানুষ আছে যারা পায়ে হেঁটে উঠতে পারে না, কিন্তু তারই কিন্তু ফুট ওভার ব্রিজটা সবচেয়ে বেশি দরকার। তো উনি কীভাবে উঠবে? সার্বজনীন প্রবেশগম্যতা কিন্তু আমরা এই ফুট ওভার ব্রিজগুলোতে রাখিনি। তো যত বেশি গাড়ির সংখ্যা বাড়বে তত মানুষ পায়ে হেঁটে রাস্তা পারাতে পারবে না। তার মানে তার ফুট ওভার ব্রিজটা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। ডিজাইন চেঞ্জ করা লাগলে করতে হবে এবং ফেসিলিটিগুলো আরও বেশি জনবান্ধব হতে হবে। ফুট ওভার ব্রিজ থেকে হকার উচ্ছেদ, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিতের ওপরও জোর দেন এই নগর পরিকল্পনাবিদ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, নকল রোধে কেন্দ্রে কেন্দ্রে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিল্যান্স। সকালে চট্টগ্রামে 2026 সালের এইচএসসি পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা দেশের ভেতর যাতে আরেকটি দেশের শিক্ষা ব্যবস্থা না হয় সেটি নিশ্চিত করা হবে। কেউ কেউ গুপ্ত থেকে ভালো কাজগুলোকে সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন তিনি। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টার শিকার হয়ে টানা 10 দিন ধরে শূন্যরেখায় আটকে আছেন 5 যুবক। সামান্য পলিথিনের ছাউনির নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা। এদিকে নওগাঁ সীমান্ত জুড়ে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। যতদিন সীমান্ত নিয়ে শান্তিপূর্ণ সমাধান না হচ্ছে ততদিন এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে ফ্রান্স। দেশটিতে 2 দিনে প্রাণ হারিয়েছেন অন্তত 18 জন। সেখানে তাপমাত্রা উঠেছে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। স্পেন, যুক্তরাজ্য ও গ্রিসেও বইছে তাপপ্রবাহ। উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমির গরম বাতাসের জন্য দায়ী বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি বছরের মে মাসে প্রচণ্ড গরমে ফ্রান্স, ব্রিটেন, গ্রিস, স্পেন ও ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের মানুষ নাকাল হয়। 1 মাস না পেরোতে আবারও তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে দেশগুলো। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়েছে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্স। সবশেষ 2 দিনে গরমে দেশটিতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2টি শিশু রয়েছে যারা ইঞ্জিন বন্ধ অবস্থায় গাড়ির ভেতরে ছিল। পশ্চিমাঞ্চলের বোর্দোতে সোমবার তাপমাত্রা ওঠে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস, যা গত বছরের আগস্টের রেকর্ড থেকে বেশি। এছাড়া মধ্য ফ্রান্সে তাপমাত্রা উঠেছে 41.2 ডিগ্রি সেলসিয়াসে। এই অবস্থায় প্রায় 1/3 অঞ্চলকে রেড অ্যালার্টের আওতায় এনেছে আবহাওয়া বিভাগ। গরমের তীব্রতা থেকে শিক্ষার্থীদের রক্ষায় বিভিন্ন স্থানে স্কুল কলেজ বন্ধ রাখা হচ্ছে। স্পেনেও গরমের এই ভয়াবহতা রয়েছে। দেশটির সবচেয়ে শীতল শহর সান সেবাস্তিয়ানে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে, যেখানে গ্রীষ্মে গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। যুক্তরাজ্যে স্থানভেদে তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে, যা 1957 ও 1976 সালের রেকর্ড ভেঙে দিয়েছে। ইতালির 12টি শহরে সর্বোচ্চ মাত্রায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের বাড়তি চাহিদার কারণে বিভ্রাট দেখা দিচ্ছে।
ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলের এই তাপপ্রবাহকে ওমেগা ব্লক বলছেন বিশেষজ্ঞরা। উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমি থেকে প্রচণ্ড গরম বাতাস ইউরোপের দিকে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটি হচ্ছে বলে মনে করছেন গবেষকরা। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে টিকে থাকার লড়াই আগামীকাল ভোর 5টায় মুখোমুখি হবে পানামা ও ক্রোয়েশিয়া। কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে হবে এল গ্রুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ। এর আগে বোস্টনের জিলেট স্টেডিয়ামে ইংল্যান্ড খেলবে ঘানার বিপক্ষে। ম্যাচ শুরু হবে রাত 2টায়। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে 6 জেলায় সেনাবাহিনী টহল মোতায়েন থাকবে 30 জুন পর্যন্ত। আজ বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। চীনে দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার। কুড়িগ্রাম সীমান্তে 10 দিন ধরে আটকে আছে 5 যুবক। নওগাঁ সীমান্ত জুড়ে সতর্ক অবস্থায় বিজিবি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।